সোনা, এই শব্দটা শুনলেই কেমন যেন অন্যরকম লাগে, তাই না? চোখে একটা ঝলকানি আসে। হয়তো এটা পৃথিবীর সবচেয়ে দামি ধাতু না, কিন্তু মানে নিঃসন্দেহে সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিসগুলোর একটা। সেই রাজা বাদশাদের সময় থেকে আজ পর্যন্ত আকর্ষণটা একই রকম। গল্প শুনতাম না, সিন্ধুকে সোনা ভরে মাটিতে পুঁতে রাখত লোকে। হ্যাঁ, এই আকর্ষণটা আসলে চিরন্তন। আর এখন তো সোনার দাম যা বাড়ছে, একে আর শুধু গয়না বা শখের জিনিস ভাবার উপায় নেই। সত্যি সত্যি সোনার হরিণ হয়ে উঠছে অনেকের কাছে। দামটা যেন রকেটের মতো ছুটছে। ঠিক তাই। বিশেষ করে আমাদের দেশে, বাংলাদেশে গত কয়েক বছরে দাম বাড়ার হারটা কেমন যেন একটু অস্বাভাবিকই মনে হচ্ছে। আজকের আলোচনাটা মূলত এ নিয়ে। আমরা বেশ কিছু তথ্য, রিপোর্ট এগুলো দেখেছি। তো আমরা চেষ্টা করব বুঝতে এই যে দাম বাড়ছে হুহু করে, এর আসল কারণটা কি? বিশ্ববাজারে কি ঘটছে? আবার আমাদের দেশের ভেতরেই বা কি চলছে? হুম। দাম কি আরও বাড়বে নাকি কমার সম্ভাবনা আছে? আমাদের লক্ষ্য হলো পুরো ব্যাপারটা নিয়ে একটা পরিষ্কার ধারণা দেওয়া। অবশ্যই। আমরা চেষ্টা করব এই জটিল বিষয়টার সুতো ছাড়াতে। এর পেছনে তো অনেক কিছু আছে। যেমন ধরুন, বিশ্বজুড়ে অস্থিরতা, বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো হঠাৎ প্রচুর সোনা কিনছে, আবার ব্যাসেল 3 এন্ডগেম বলে একটা নতুন ব্যাংকিং নিয়ম আসছে। ও আচ্ছা, ব্যাসেল 3। হ্যাঁ, সেটাও একটা বড় কারণ হতে পারে। আর অবশ্যই আমাদের দেশের কিছু নিজস্ব অর্থনৈতিক সমস্যাও আছে। এই সব মিলিয়ে সাধারণ মানুষের সঞ্চয়ের ওপর কী প্রভাব পড়ছে সেটাও দেখা দরকার। চমৎকার। তাহলে একদম গোড়া থেকে শুরু করি। সোনা যে এত মূল্যবান এটা তো আমরা জানি, কিন্তু কেন কেন একে প্রায় অমর ধাতু বা ইমমর্টাল মেটাল বলা হয়? এর মূল কারণটা হলো সোনার, কি বলে, রাসায়নিক স্থিতিশীলতা। দেখুন, লোহায় মরচে ধরে, তাই না? রূপা কালো হয়ে যায়, কিন্তু সোনা হাজার হাজার বছর রাখলেও দেখবেন প্রায় একই রকম। আচ্ছা। এর রং, এর উজ্জ্বল্য কিছুই তেমন বদলায় না, ক্ষয় হয় না বললেই চলে। এই যে টিকে থাকার ক্ষমতা, আর এটা যে খুব বেশি পাওয়া যায় না, এই দুটো মিলিয়েই সোনা এত মূল্যবান। তার মানে অন্য দামি ধাতু যেমন ধরুন প্ল্যাটিনাম, সেগুলোর মতো এর শিল্পে খুব বেশি ব্যবহার নেই? আছে, তবে তুলনামূলকভাবে অনেক কম। প্ল্যাটিনাম বা এই ধরনের ধাতুর দাম নির্ভর করে শিল্পের চাহিদার ওপর। কলকারখানা চললে চাহিদা বাড়ে, না চললে কমে, দামেও সেটা প্রভাব পড়ে। কিন্তু সোনার ব্যাপারটা আলাদা। হুম। এর আসল আকর্ষণ হল বিনিয়োগ আর সঞ্চয় হিসেবে। যখন বাজারে বা অর্থনীতিতে খরাক সময় আসে, দেখবেন সোনার চাহিদা বরং বেড়ে যায়, কারণ মানুষ তখন এটাকে নিরাপদ আশ্রয় মনে করে। এই যে স্থায়িত্ব, দুষ্প্রাপ্যতা আর অর্থনৈতিক নিরাপত্তা, এই তিনটেই হলো সোনার মূল্যের ভিত্তি। আর এই কারণেই কি একসময় মুদ্রা ব্যবস্থাতেও সোনা এত গুরুত্বপূর্ণ ছিল? ওই যে গোল্ড স্ট্যান্ডার্ডের কথা শুনি আমরা। একদম ঠিক। প্রায় ২০০ বছর আগে ১৮২১ সালে ব্রিটেন প্রথম চালু করে গোল্ড স্ট্যান্ডার্ড। মানে দেশের কারেন্সি বা টাকা কতটা ছাপা হবে সেটা নির্ভর করবে কোষাগারে কতটা সোনা জমা আছে তার ওপর। ইচ্ছে করলেই টাকা ছাপানো যাবে না। বাহ! সোনাকে সহজে ভাগ করা যায়, সহজে বহন করা যায়, আর এর যোগানও সীমিত। এই সব মিলিয়ে এটা একটা আদর্শ মুদ্রা হয়ে উঠেছিল তখন। অনেক দেশই পরে এই ব্যবস্থা নেয়। কিন্তু সেটা তো টেকেনি, তাই না? ১৯৭১ সালে শুনলাম আমেরিকান প্রেসিডেন্ট নিক্সন ডলারকে সোনা থেকে আলাদা করে দিলেন। এর প্রভাবটা কি ছিল? ওহ, সেটা তো বিরাট ঘটনা। নিক্সন শক বলা হয়। এরপর থেকে শুরু হলো আজকের দিনের ফিয়াট কারেন্সি ব্যবস্থা। ফিয়াট কারেন্সি? মানে? মানে হলো যে টাকার নিজস্ব কোনো দাম নেই, যেমন সোনার আছে। ফিয়াট টাকার দাম নির্ভর করে শুধু সরকারের প্রতিশ্রুতির ওপর। সরকার বলছে এর দাম আছে, তাই আছে। এই ঘটনার পর থেকে দেশগুলো তাদের টাকার বিপরীতে সোনা জমা রাখতে আর বাধ্য থাকল না। আর এর ফলে কি ধীরে ধীরে সোনার দাম বাড়তে শুরু করলো? কারণ মানুষ হয়তো কাগজের টাকার চেয়ে আসল সোনাকেই বেশি ভরসা করতে শুরু করলো। অনেক বিশ্লেষক ঠিক এটাই বলেন। কাগজের টাকার উপর আস্থা কমা আর বিশ্বজুড়ে নানা অর্থনৈতিক সংকট, এই দুই মিলিয়ে সোনার দাম সময়ের সাথে বেড়েছে। ইতিহাস দেখলেই বুঝবেন। ধরুন, গত শতাব্দীর মহামন্দা, ৭০-এর দশকের তেলের সংকট, মুদ্রাস্ফীতি, হ্যাঁ, হ্যাঁ। ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক মন্দা, এমনকি এই যে কোভিড গেল,
প্রত্যেকটা বড় সংকটের সময়ে মানুষ নিরাপদ ভেবে সোনার দিকে ঝুঁকেছে আর দামও বেড়েছে। তার মানে সংকট বাড়লে সোনার চাহিদা বাড়ে, কিন্তু এই স্বাভাবিক চাহিদা যোগানের বাইরেও কি বাজারটাকে কেউ নাড়াচাড়া করার চেষ্টা করেছে? কোনো কারসাজি বা এরকম কিছু? হ্যাঁ, তেমন ঘটনাও আছে। আমেরিকার ইতিহাসে 1869 সালের ব্ল্যাক ফ্রাইডে ঘটনাটা একটা দারুণ উদাহরণ। জে গোল্ড আর জেমস ফিস্ক নামে দুজন ফাইন্যান্সিয়ার ছিলেন। তারা নিউ ইয়র্ক গোল্ড এক্সচেঞ্জে দাম নিয়ে বিশাল এক কারসাজি করার চেষ্টা করেন। সত্যি? কিভাবে করেছিলেন তারা? শুনতে তো বেশ ইন্টারেস্টিং লাগছে। তাদের প্ল্যান ছিল বাজারে একটা সোনার কৃত্রিম সংকট তৈরি করা। তারা প্রচুর সোনা কিনে বাজার থেকে সরাতে লাগলেন, আর একই সাথে চেষ্টা করছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট গ্র্যান্টকে বোঝাতে যেন সরকার তার হাতে থাকা সোনা বাজারে বিক্রি না করে। বাহ! উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল সরকারের সোনা বিক্রি বন্ধ থাকলে বাজারে যোগান কমে যাবে, একটা আতঙ্ক তৈরি হবে, তখন দাম হুহু করে বাড়বে, আর সেই সুযোগে তারা তাদের কেনা সোনা অনেক বেশি দামে বেচে প্রচুর লাভ করবে। তারা কি পেরেছিলেন? সরকারকে তাদের কথা শুনেছিল? কিছুটা সফল তারা হয়েছিলেন প্রথমে, দাম বেশ বেড়েও গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ট্রেজারি সেক্রেটারি জর্জ বাউট্রেল ব্যাপারটা ধরে ফেলেন। তিনি সরকারের হাতে থাকা বিপুল পরিমাণ সোনা বাজারে ছেড়ে দেন, আর সাথে সাথেই দাম পড়ে যায়। মানে প্ল্যান ভেস্তে গেল? হ্যাঁ, ষড়যন্ত্রটা ভেস্তে যায়, কিন্তু এর ধাক্কায় আমেরিকার অর্থনীতিতে বেশ বড় একটা সমস্যা তৈরি হয়। শেয়ার বাজারে ধস নামে, অনেকে পথে বসে যায়। এই ঘটনাটা দেখায় যে ক্ষমতা থাকলে বা ইচ্ছা করলে বড় খেলোয়াড়রা সোনার মতো জিনিসের বাজারকেও প্রভাবিত করতে পারে। খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিলেন। আচ্ছা, এবার বর্তমানে ফেরা যাক। এখন যে দাম এত বাড়ছে, বিশেষ করে বাংলাদেশে যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম, এর পেছনে কোন কারণগুলো বেশি কাজ করছে বলে মনে হয়? প্রথমে যদি বিশ্ব পরিস্থিতি দেখি, এখন তো চারদিকে একটা অশান্তি, একটা অস্থিরতা চলছে, তাই না? ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অবস্থা, চীন তাইওয়ান ঝামেলা, এইসব ভূরাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে। আর এই ভয়ের সময় মানুষ সাধারণত নিরাপদ আশ্রয় খোঁজে, আর সোনা হলো সেই রকম একটা জায়গা। আর ওই যে শুনছি বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো নাকি প্রচুর সোনা কিনছে, সেটার প্রভাব কতটা? এটা একটা বিশাল কারণ। বিশেষ করে 2022 সাল থেকে যদি দেখেন, চীন, রাশিয়া, ভারত, তুরস্ক এরকম বেশ কিছু দেশ বিপুল পরিমাণে সোনা কিনছে। বছরে সব মিলিয়ে প্রায় 1000 টনেরও বেশি। 1000 টন বছরে? হ্যাঁ, সম্মিলিতভাবে। এর মূল উদ্দেশ্য হল ডলারের উপর থেকে নির্ভরতা কমানো, নিজেদের কারেন্সি বা টাকাকে রক্ষা করার একটা বিকল্প ব্যবস্থা তৈরি করা। যেমন ধরুন, অর্থনীতিবিদ ঈশ্বরপ্রসাদ বলছিলেন, এই যে ভূ রাজনৈতিক বদলাচ্ছে, এই সময়ে দেশগুলো সোনাকেই সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ হিসাবে দেখছে। তো সেন্ট্রাল ব্যাঙ্কগুলো যখন এত সোনা কেনা শুরু করে, আন্তর্জাতিক বাজারে তো সেটা চাহিদা বেড়ে যায়, তাই না? দাম বাড়াতে এটা সরাসরি সাহায্য করছে। বুঝলাম। এর সাথে যোগ করুন বিশ্বজুড়ে উচ্চ মুদ্রাস্ফীতি। জিনিসপত্রের দাম বাড়ছে, মানে টাকার দাম কমছে। তখন মানুষ ভাবে, টাকা হাতে না রেখে সোনা কিনে রাখি, অন্তত সেটার দাম তো কমবে না। আচ্ছা, এই তো গেল বিদেশের কথা, কিন্তু আমাদের দেশে, বাংলাদেশে দাম বাড়ার হারটা তো আন্তর্জাতিক বাজারের চেয়েও বেশি লাগছে। এখানকার নির্দিষ্ট কারণগুলো কি? ঠিক ধরেছেন, বাংলাদেশে দামটা শুধু বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে বাড়ছে না, তার চেয়ে যেন বেশিই বাড়ছে। এর পেছনে আমাদের কিছু ভেতরের কারণ আছে। যেমন বেশ কিছুদিন ধরেই শুনছি ব্যাংকিং খাতে একটা তারল্য সংকট বা লিকুইডিটি ক্রাইসিসের কথা। তারল্য সংকট মানে ব্যাংকের হাতে নগদ টাকার অভাব, তাই তো? হ্যাঁ, মোটামুটি তাই। মানে ব্যাংকগুলোর হাতে নগদ টাকার প্রবাহ হয়তো কিছুটা কমে গেছে। এটার প্রভাব সাধারণ মানুষের ওপর কিভাবে পড়ছে? তারা কেন সোনার দিকে ঝুঁকছে? দেখুন, যখন ব্যাংকিং খাত নিয়ে এরকম আলোচনা হয় বা কোনো ব্যাংক নিয়ে খারাপ খবর ছড়ায়, তখন সাধারণ মানুষের মনে একটা আস্থার অভাব তৈরি হতে পারে। তারা ভাবতে পারেন, ব্যাংকে টাকা রাখাটা কি নিরাপদ? দরকারের সময় টাকা তুলতে পারব তো? এই যে একটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা থেকে অনেকে ভাবছেন ব্যাংকে টাকা না রেখে হাতে সোনা কিনে রাখাটাই হয়তো বেশি নিরাপদ। এর সাথে যোগ হয়েছে আমাদের ডলারের রিজার্ভ কমে যাওয়া, আর টাকার দামও তো কমছে লাগাতার। হ্যাঁ, ডলারের দাম তো অনেক বেড়ে গেছে। ঠিক, টাকার মান যখন কমে যাচ্ছে, তখন একই পরিমাণ সোনা কিনতে আগের চেয়ে বেশি টাকা লাগছে। এই সব মিলে আমাদের স্থানীয় বাজারে সোনার চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় বৈধ পথে সোনার যোগান তো সীমিত।
এই চাহিদা আর যোগানের বিশাল পার্থক্যটাই স্থানীয় বাজারে দামটাকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে তুলছে। দাম বাড়ার এই চিত্রটা যদি একটু দেখি, যেমন ২০২১ সালে এক ভরি সোনার দাম ছিল ৬৮ থেকে ৭৪,০০০ টাকার মতো। ২০২২ সালে সেটা ৮০-৮৭,০০০ হল। ২০২৩-এ ৯০,০০০ থেকে ১,১২,০০০ পর্যন্ত চলে গেল। আর এই বছর মানে ২০২৫-এর শুরুতে দাম তো ১,৯০,০০০ থেকে ২,১৭,০০০ পর্যন্ত উঠে গিয়েছিল। যদিও শুনছি এখন কিছুটা কমেছে ২,০৮,০০০-এর আশেপাশে। কিন্তু এই পুরো বৃদ্ধিটা তো অবিশ্বাস্য। গত ৪-৫ বছরের দাম প্রায় ৩ গুণ। হ্যাঁ, এই সংখ্যাগুলোই বাজারের অস্থিরতা আর ওপরের দিকের প্রবণতাটা দেখিয়ে দিচ্ছে। আর এই দাম বাড়ার আগুনে ঘি ঢালতে পারে এমন একটা বড় আন্তর্জাতিক ঘটনা কিন্তু সামনে আসছে, যেটার কথা বলছিলাম, ব্যাসেল 3 এন্ড গেম। ব্যাসেল 3 এন্ড গেম নামটা বেশ ভারী শোনায়। এটা আসলে কি জিনিস? ২০০৮ সালে যে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট হয়েছিল, মনে আছে? হ্যাঁ, অবশ্যই। সেই সংকটের পর সারা বিশ্বের ব্যাংকিং ব্যবস্থাকে আরও নিরাপদ করার জন্য কিছু আন্তর্জাতিক নিয়ম তৈরি করা হয়। সুইজারল্যান্ডের বাসেল শহরে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বা BIS বলে একটা সংস্থা আছে, তাদের তত্ত্বাবধানে এই নিয়মগুলো তৈরি হয়। তাই এদের ব্যাসেল অ্যাকর্ডস বলে। ব্যাসেল 3 হল এর ৩ নম্বর সংস্করণ, আর এন্ড গেম হল এর ফাইনাল স্টেজ বা চূড়ান্ত পর্যায়, যেটা সম্ভবত ২০২৫-এর মাঝামাঝি থেকে কার্যকর হবে। কিন্তু এই ব্যাংকিং নিয়ম সোনার বাজারে কিভাবে প্রভাব ফেলবে সেটাই তো বুঝতে পারছি না। এর একটা বড় প্রভাব পড়বে পেপার গোল্ড বা আনঅ্যালোকেটেড গোল্ড বলে একটা জিনিসের ওপর। সহজ করে বললে, পেপার গোল্ড মানে হল আসল সোনা হাতে না রেখে শুধু কাগজপত্রে মালিকানার লেনদেন, অনেকটা সোনার নামে IOU বা প্রতিশ্রুতিপত্রের মতো। অনেক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এই পেপার গোল্ড দিয়ে সোনার বাজারে স্পেকুলেশন বা ফাটকা খেলত। আচ্ছা। কিন্তু ব্যাসেল 3 এন্ড গেমের নতুন নিয়মে ব্যাংকগুলোর জন্য এই ধরনের আনঅ্যালোকেটেড গোল্ড বা পেপার গোল্ড ধরে রাখাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ আর খরচের ব্যাপার হয়ে যাবে। তাদের এখন এর বিপরীতে অনেক বেশি মূলধন বা টাকা আলাদা করে রাখতে হবে। তাহলে ব্যাংকগুলো কি করবে? তারা কি আসল সোনার দিকে ঝুঁকবে? ঠিক ধরেছেন। নতুন নিয়মে ফিজিক্যাল গোল্ড মানে আসল সোনা, যেটা ব্যাংকের ভল্টে রাখা আছে, সেটাকে ব্যাংকের মূলধনের সবচেয়ে নিরাপদ স্তর বা টিয়ার 1 অ্যাসেট হিসেবে ধরা হবে। আর সবচেয়ে বড় কথা হলো, ব্যাংকগুলো তাদের ব্যালেন্স শিটে এই আসল সোনার 100% বাজার মূল্য দেখাতে পারবে। আগে হয়তো পুরোটা দেখাতে পারত না। তার মানে নিয়মটাই এখন ব্যাংকগুলোকে বলছে, তোমরা কাগজের সোনা ছাড়ো, আসল সোনা কিনে ভল্টে রাখো। বিষয়টা অনেকটা সেরকমই দাঁড়াচ্ছে। মানে আন্তর্জাতিক নিয়মই এখন ব্যাংকগুলোকে একরকম উৎসাহিত করছে বা হয়তো বাধ্য করছে আসল সোনা কিনতে। এর ফলে কি হবে? খোলা বাজারে আসল সোনার চাহিদা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যোগান তো বাড়েনি। ও, তাহলে তো দাম আরও বাড়বে। অনেক বিশ্লেষক ঠিক এটাই আশঙ্কা করছেন। তারা মনে করছেন এই বাড়তি চাহিদার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স $৪,০০০ থেকে $৫,০০০ চলে যেতে পারে, যা এখনকার দামের চেয়ে অনেক অনেক বেশি। এই নিয়মটা কিন্তু অন্য একটা দিকেও ইঙ্গিত দিচ্ছে। এটা সোনাকে আবার প্রায় টাকার মতো গুরুত্ব দিচ্ছে। ডলারের যে একক ক্ষমতা, সেটাকে একটু হলেও চ্যালেঞ্জ করছে। এটা তো বিরাট ব্যাপার। তার মানে কি আমরা সেই পুরনো গোল্ড স্ট্যান্ডার্ডের দিকেই ফিরে যাচ্ছি, অন্যভাবে হলেও, যেখানে সোনাই ছিল টাকার ভিত্তি? সেটা এখনই বলা খুব মুশকিল। হয়তো আনুষ্ঠানিকভাবে গোল্ড স্ট্যান্ডার্ড ফিরবে না, কিন্তু ব্যাসেল 3 এন্ড গেম সোনার গুরুত্ব যে অনেক বাড়িয়ে দিচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। মানে নিয়ন্ত্রক সংস্থাগুলি তো এখন বলছে সোনা হলো ব্যাংকের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ। তবে এর মানে এই নয় যে সোনার দাম শুধু বাড়তেই থাকবে, কমবে না। দাম কমার মতো পরিস্থিতি কখন হতে পারে? দেখুন, যদি এই বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে সেটা কমে আসে, একটা শান্তি ফেরে, যদি আমেরিকার অর্থনীতি বেশ ভালো থাকে, সুদের হার বাড়ে, তখন হয়তো বিনিয়োগকারীরা সোনা থেকে টাকা সরিয়ে শেয়ার বাজার বা সরকারি বন্ডে রাখতে পারে, কারণ সেখানে হয়তো লাভের সম্ভাবনা বেশি মনে হবে। সুদের হার বাড়লে তো ডলার শক্তিশালী হয়, তখন সোনার আকর্ষণ একটু কমে। কিন্তু এখনকার পরিস্থিতি তো বেশ অদ্ভুত লাগছে। একদিকে সোনার দাম বাড়ছে, আবার অন্যদিকে আমেরিকার শেয়ার বাজারও বেশ তেজি। দুটোই একসাথে বাড়ছে, এটা তো সচরাচর দেখা যায় না। হ্যাঁ, এটাই এখনকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সাধারণত শেয়ার বাজার ভালো চললে মানুষ ঝুঁকি নিয়ে সেখানে টাকা রাখে, তখন সোনার দাম একটু কমে। কিন্তু এখন দুটোই বাড়ছে। এর কারণ হয়তো বাজারে অতিরিক্ত টাকা চলে এসেছে, অথবা ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে মানুষের মনে গভীর ভয় কাজ করছে। কখন কোনটার দাম কমবে বা আদৌ কমবে কিনা এটা বলা খুব কঠিন। আর দেখুন না, আমরা কথা বলছি, এর মধ্যেই খবর দেখলাম যে আমাদের স্থানীয় বাজারে সোনার দাম ভরি প্রতি প্রায় ৮,৩৮৬ টাকা কমেছে। তাই নাকি? এই কিছুক্ষণ আগেই? এই যে হঠাৎ দাম কমে যাওয়া, এটাই প্রমাণ করে যে সোনার বাজার কতটা অনিশ্চিত আর ঝুঁকিপূর্ণ হতে পারে। একদম। তাহলে এইরকম একটা অবস্থায় একজন সাধারণ মানুষ, যিনি তার কষ্ট করে জমানো টাকা নিয়ে চিন্তায় আছেন, তার কি করা উচিত? সোনা কি আসলেই লম্বা সময়ের জন্য একটা নিরাপদ বিনিয়োগ? দেখুন, জেম রিকার্ডস নামে একজন খুব পরিচিত বিনিয়োগ বিশেষজ্ঞ আছেন। তার একটা বিখ্যাত বই আছে, দ্য নিউ কেস ফর গোল্ড। উনি সোনাকে তুলনা করেছেন ইন্স্যুরেন্স পলিসির সাথে। ইন্স্যুরেন্স পলিসি, সেটা কিভাবে? তার কথা হলো, সোনা আপনার টাকা বাড়ানোর যন্ত্র নয়। মানে এটা দিয়ে রাতারাতি বড়লোক হওয়ার আশা করা ঠিক না, বরং এটা হলো আপনার সম্পদ রক্ষার বর্ম। ইন্স্যুরেন্স যেমন বিপদে কাজে দেয়, সোনাও তেমনি। চরম অর্থনৈতিক সংকট বা মুদ্রাস্ফীতির সময় যখন অন্য সব কিছুর দাম পড়ে যায় বা কাগজের টাকার দাম কমে যায়, তখন সোনা আপনার সঞ্চয়ের মূল্যটাকে ধরে রাখতে সাহায্য করতে পারে। আচ্ছা, মানে এটা পোর্টফোলিওর একটা সুরক্ষার মতো? ঠিক তাই। এটা আপনার পুরো বিনিয়োগের জন্য একটা সেফটি নেট বা বীমা। কিন্তু এটা ভাবা ভুল যে সোনা থেকে শেয়ার বাজারের মতো বা ভালো ব্যবসার মতো বিরাট রিটার্ন আসবে। তাহলে বিনিয়োগের সময় মোট সঞ্চয়ের কতটা অংশ সোনায় রাখা যেতে পারে? এর কি কোনো সাধারণ নিয়ম আছে? বেশিরভাগ অভিজ্ঞ আর্থিক পরিকল্পনাকারী বা বিশেষজ্ঞরা সাধারণত বলেন, মোট যা বিনিয়োগযোগ্য সঞ্চয় আছে তার ৫% থেকে খুব বেশি হলে ১০% পর্যন্ত সোনায় রাখা যেতে পারে। এর বেশি নয়। মাত্র ৫ থেকে ১০%? হ্যাঁ, কারণ কোনো একটা নির্দিষ্ট জিনিসে সব টাকা ঢেলে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, সেটা যতই নিরাপদ মনে হোক না কেন। বাজারের এই অস্থিরতার সময় আতঙ্কিত হয়ে বা সবাই কিনছে দেখে হুজুগে কোনো সিদ্ধান্ত নেওয়াটা খুব বিপজ্জনক হতে পারে। মনে রাখতে হবে, সোনা কিনলেও ঝুঁকি আছে, দাম কমার ঝুঁকি। আবার ব্যাংকে টাকা রাখলেও তো কিছু না কিছু ঝুঁকি থাকেই। তার মানে মূল কথা হলো ডাইভার্সিফিকেশন, মানে বিনিয়োগকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। একেবারে তাই। এটাই হলো সবচেয়ে জরুরি বার্তা। দেখুন, অর্থনীতিতে খারাপ সময় যেমন আসে, আবার ভালো সময়ও ফেরে। কোনো কিছুই চিরস্থায়ী নয়। কিন্তু এই যে পরিস্থিতি বদলাচ্ছে, বিশেষ করে ব্যাসেল 3-র মতো নিয়ম আসছে, এর মানে হলো সোনা এখন নিয়ন্ত্রকদের চোখেও একরকম আসল টাকার মর্যাদা পাচ্ছে। এই নতুন পরিস্থিতিতে সবচেয়ে নিরাপদে থাকবেন তিনি, যার বিনিয়োগটা বিভিন্ন দিকে ছড়ানো। মানে কিছুটা সোনা, কিছুটা হয়তো শেয়ার বাজারে, কিছুটা বন্ডে, কিছুটা জমি, এরকম? ঠিক তাই। ঝুঁকি কমাতে হলে সব ডিম এক ঝুড়িতে রাখা চলবে না। বিভিন্ন ঝুড়িতে ভাগ করে রাখতে হবে। নিজের আর্থিক অবস্থা, কতটা ঝুঁকি নিতে পারবেন, ভবিষ্যতের লক্ষ্য কি, এই সব ভেবেচিন্তে বুদ্ধি খাটিয়ে এই সঞ্চয়টাকে ভাগ করে দিতে হবে। ঠিক বলেছেন। কোনো একটা ফর্মুলা হয়তো সবার জন্য কাজ করবে না। একদম না। প্রত্যেককে তার নিজের পরিস্থিতি বুঝে, তথ্য জেনে, নিজে বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। অন্ধভাবে কাউকে অনুসরণ করা ঠিক নয়। বহুমুখী বিনিয়োগই কিন্তু লম্বা সময়ে সবচেয়ে ভালো সুরক্ষা দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হলো। তাহলে পুরো বিষয়টাকে যদি এক কথায় বলতে চাই, সোনার দামের এই যে নাটকীয় উত্থান পতন, এর পেছনে অনেকগুলো কারণ একসাথে কাজ করছে। বিশ্বজুড়ে অশান্তি, সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর সোনা কেনা, মুদ্রাস্ফীতি, আমাদের দেশের ভেতরের তারল্য সংকট আর টাকার দাম কমা, আর অবশ্যই ব্যাসেল 3 অ্যান্ড এন্ড গেমের মতো নতুন আন্তর্জাতিক নিয়ম, যা সোনার গুরুত্ব প্রতিষ্ঠানগতভাবে বাড়িয়ে দিচ্ছে। তবে এর মধ্যেই দাম হঠাৎ করে কমা বা বাড়ার ঝুঁকিও কিন্তু আছে। হ্যাঁ, এবং এই পুরো আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু উঠে আসে, যা হয়তো আমাদের শ্রোতাদের ভাবাবে। যেহেতু ব্যাসেল 3 ব্যাংক আব নিয়ন্ত্রকদের চোখে সোনাকে আবার প্রায় মুদ্রার সমান মর্যাদা দিচ্ছে, এটা কি প্রচলিত ফিয়াট কারেন্সি বা কাগজের টাকার ভবিষ্যৎ নিয়ে কোনো ইঙ্গিত দিচ্ছে? বিশ্ব অর্থনীতি কি অজান্তেই আবার সম্পদভিত্তিক মূল্যায়নের দিকে ঝুঁকছে? মানে, সোনা বা এই জাতীয় জিনিসের উপর ভিত্তি করে কি আবার মূল্য নির্ধারিত হবে? যদিও আনুষ্ঠানিকভাবে গোল্ড স্ট্যান্ডার্ড হয়তো ফিরবে না, এটা কি সেই দিকে যাত্রার একটা খুব সূক্ষ্ম শুরু হতে পারে? সত্যিই তো, এটা তো খুব গভীর একটা প্রশ্ন, ভাবনার মতো।
আজকের এই বিশ্লেষণ নিশ্চয়ই আমাদের শ্রোতাদের সোনার বাজার আর নিজেদের সঞ্চয়ের কৌশল নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। এই তথ্যের ভিত্তিতে নিজেদের আর্থিক পরিকল্পনাটা গুছিয়ে নেওয়াটাই এখনকার সবচেয়ে জরুরি কাজ মনে হচ্ছে।